একদিন রাতে ঘুম থেকে উঠে আপনি দেখলেন যে খুব ঝড় হচ্ছে। ঝড়ের দাপটে আপনার ঘরের দরজাগুলো সশব্দে ভেঙে গেল। আপনার মনে হলো কেউ আপনার ঘরের ভিতরে ঢুকেছে। কে ঢুকেছে দেখতে যাবেন, এমন সময় দপ করে প্রদীপটা নিভে গেল। চতুর্দিক কালো অন্ধকারে ভরে গেল। আপনি হাত বাড়িয়ে কাউকে ধরার চেষ্টা করলেন, কিন্তু আরে না না, ভূতের গল্প বলছি না, এটা তো রবীন্দ্রসঙ্গীত। ভূতের গল্প এবার শুরু হবে। আজকের গল্পটা যখন লেখা হয় তখন রবীন্দ্রনাথের বছর 60 বয়স, অর্থাৎ 1921 সাল। 2 বছর আগে লেখকের মা সারা সুজানকে ভর্তি করা হয়েছে মানসিক হাসপাতালে। হিস্টেরিয়া হ্যালুসিনেশনে আক্রান্ত তিনি। রাস্তায় চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়েন। পথ চলতি মানুষজনকে আক্রমণ করে বসেন সুজান। তার নিজের সে সময়ের জবানবন্দি অনুযায়ী এক বিশেষ ধরনের প্রাণীদের নাকি দেখতে পেতেন তিনি। তাদের বিবরণ: weird and fantastic creatures that rushed out from behind buildings and from corners at dark. এই 2 বছর ধরে নিয়মিত হাসপাতালে মাকে দেখতে যেতেন লাভক্রাফট। অসুস্থ ঘুমন্ত মায়ের পাশে বসেই লেখালেখি করতেন তিনি। তার নিজের লেখা থেকে আমরা জানতে পারি প্রথমে মায়ের রোগটাকে তেমন গুরুত্ব দেননি তিনি। কয়েক মাস পরে বুঝতে পারেন মায়ের আর বাড়ি ফেরা হবে না। সত্যি ফেরা হয়নি। 2 বছর পরে 1921 সালের 24শে মে সারা সুজান লাভক্রাফট মারা যান। লাভক্রাফটের চিঠি থেকে জানা যায় মায়ের মৃত্যু তাকে সাংঘাতিক মানসিক আঘাত দেয়। বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেন। এরপর থেকে তার লেখা আরও অন্ধকার, আরও কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। That is not dead which can eternal lie, and with strange eons even death may die. এর কয়েকদিন পরেই লেখা হয় আজকের গল্পটা। A picture in the house অবলম্বনে নির্জন বাড়ির বাসিন্দা। অলৌকিকের পিছু ধাওয়া করেন যারা, তাদের আপনি কোথায় খুঁজে পাবেন? উত্তরগুলো বেশ সহজ। ধরুন, মাটির তলায় লুকোনো কোনো সমাধার কিংবা প্রায় ধ্বংস হয়ে যাওয়া কোনো দুর্গের চূড়ার ঘরে, অথবা ঘন ভুতুড়ে কোনো জঙ্গলের গভীরে। কিন্তু যারা সত্যিকারের অলৌকিকের সন্ধান পেতে চান, তাদের এসব জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এই নিউ ইংল্যান্ডেই কোনো প্রান্তিক গ্রামে, কোনো ভেঙে পড়া পলেস্তারা খসে পড়া পরিত্যক্ত বাড়িতে অলৌকিক তাদের জন্য অপেক্ষা করে বসে আছে। ধরে নিন, পায়ে চলা রাস্তা থেকে খানিকটা সরে এসে ঘণ্টাখানেক হেঁটে এরকম একটা নির্জন বাড়ির সামনে এসে দাঁড়ালেন আপনি। একটা ঘাসের জমির উপরে মূর্তিমান দৈত্যের মতো 200 বছর ধরে দাঁড়িয়ে আছে বাড়িটা। মাটি থেকে গুল্মলতা উঠে এসে সমস্ত দেহ ছেয়ে ফেলেছে। গুল্মের আবরণের ভিতর থেকে শুধু অন্ধকার জানলাগুলো জেগে রয়েছে, যেন ভয়ঙ্কর কোনো অতীতের স্মৃতি হাতড়ে আমাদের কিছু দেখাতে চায় তারা। এই ধরনের বাড়িতে প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু অদ্ভুত মানুষ বসবাস করে। মানব সভ্যতার সঙ্গে এদের যোগাযোগ খুব ক্ষীণ। কিছু একটা রহস্য যেন ঘিরে থাকে এদের। সে রহস্য যে ঠিক কি তা কেউ বলতে পারে না। 1896 সালে নভেম্বর মাসের এক দুপুরে বৃষ্টির হাত থেকে পালিয়ে আশ্রয় নিতে আমি ঠিক এই রকম একটা বাড়ির সামনে উপস্থিত হই। সে সময় কোম্পানির কাজে মিসক্যাটনিক ভ্যালি পরিদর্শনে গিয়েছিলাম। জায়গাটা মূলত পার্বত্য অঞ্চল, খুব একটা বেশি মানুষজনের যাতায়াত নেই।
আমি সারাদিন একটা ছোট সাইকেলে চেপে এদিক ওদিক ঘুরে জায়গাটা জরিপ করতাম। ভালো করে সন্ধে নামার আগেই হোটেলে ফিরে আসতাম। সেদিন কিন্তু দুপুর গড়ানোর আগেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। বুঝলাম ঝাঁপিয়ে ঝড় বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই। এদিকে উদ্দেশ্যহীনের মতো সাইকেল চালাতে চালাতে একটা মিঠো রাস্তায় এসে পড়েছি। আশপাশে তাকিয়ে মাথা গোঁজার মতো কিছুই চোখে পড়ল না। দুপাশ জুড়ে উঁচু নিচু টিলার সার। উদ্ভ্রান্তের মতো চতুর্দিকে তাকাতে একটা ছোট টিলার নিচের দিকে কাঠের বাড়ি চোখে পড়ল। যদিও আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বেশ কিছুটা দূরে বাড়িটা, তাও উপায়ন্তর না দেখে সেটা লক্ষ্য করেই সাইকেল ছুটিয়ে দিলাম। এদিকে বৃষ্টি শুরু হলে সহজে থামার নাম করে না। টাকা পয়সা কাছে কম নেই। বাড়িতে যেই থাকুক না কেন, কিছু টাকা পয়সার বিনিময়ে যদি আজ রাতটা থাকার ব্যবস্থা হয়ে যায় তাতেই আমি খুশি। বাড়িটাকে বাইরে থেকে দেখে কিন্তু হানা বাড়ি জাতীয় কিছু মনে হলো না, তবে ভারী নির্জন। একতলায় ঢোকার মুখে একটা ছোট দরজা আছে, সেটা ভিতর থেকে বন্ধ। দরজার বেশ কয়েকটা জায়গা ভেঙে গেছে, তার মধ্যে দিয়ে ভিতরের অন্ধকার চোখে পড়ে। লক্ষ্য করলাম বাড়ির ভিতরে কোথাও কোনো আলো জ্বলছে না। কেন জানি না মনে হচ্ছিল বাড়িটা পরিত্যক্ত। তবে আরও কিছুটা সামনে পৌঁছাতে সে ধারণাটা ভেঙে গেল। বাড়ির বাইরে একটা ছোট বুনো ফুলের ঝোপ আছে। চেহারা দেখে মনে হলো মাঝে মাঝে কেটে পরিষ্কার করা হয় সেগুলো। খানিকটা সেই কারণেই দরজা ভেঙে ভিতরে ঢোকার বদলে আমি দরজায় টোকা দিলাম। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন অবর্ণনীয় অস্বস্তি শুরু হলো মনের ভিতরে। বাইরে শ্যাওলা ঢাকা পাথরের উপর দাঁড়িয়ে বাড়ির দোতলার জানলাগুলো দেখতে পেলাম। যদিও জানলাগুলো বেশ পুরনো আর ধুলো ঢাকা, তাও কোনো জায়গায় ভেঙে যায়নি। অর্থাৎ বাড়ির ভিতরে লোক থাকে এবং সে লোক মোটেই বাড়িটার যত্ন নেন না। আমার টোকাতে কিন্তু কোনো কাজ দেয়নি। আরও বার কয়েক টোকা দেওয়ার পর আমি বাধ্য হয়েই হালকা হাতে ঠেলা দিলাম দরজায়। একটা মিহি আওয়াজ করে খুলে গেল কাঠের দরজাটা। ভিতরে উঁকি দিয়ে দেখলাম একটা ছোট বাইরের ঘর। ঘরের দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়েছে। সেই সঙ্গে নাকে এলো একটা বিশ্রী গন্ধ। সাইকেলটাকে ঘরের ভিতরে এনে আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলাম। আমার ঠিক সামনে থেকেই একটা সরু সিঁড়ি উঠে গেছে উপরে। সিঁড়ির ল্যান্ডিংয়ে একটা সেলারের দরজা। সিঁড়ির দুপাশে আরও দুটো বন্ধ দরজা চোখে পড়ল। সেগুলো বোধহয় একতলার ঘর। সাইকেলটা একদিকের দেওয়ালে হেলান দিয়ে রেখে আমি বাঁদিকের ঘরের দরজাটা খুলে ফেললাম। এই ঘরটা সিলিং বেশ নিচুতে। দুদিকের দুটো ধুলো ঢাকা জানলা দিয়ে কিছুটা আলো এসে আলোকিত করে রেখেছে ঘরটাকে। আসবাব বলতে প্রায় কিছুই নেই এখানে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল আর গোটা কয়েক চেয়ার দেখে মনে হলো এই ঘরটা হয়তো এ বাড়ির বসবার ঘর। ঘরের একদিকের দেওয়ালের নিচ বরাবর বেশ বড় সড়ো একটা ফায়ার প্লেস আছে। তার উপরে একটা অ্যান্টিক ঘড়ি টিক টিক করে বেজে চলেছে। কিছু ছড়ানো ছিটানো বই আর কাগজপত্র চোখে পড়ল। বইয়ের নামগুলো
আধো অন্ধকারে ভালো করে দেখতে পেলাম না। তবে একটা জিনিস খেয়াল করে বেশ অবাক হলাম আমি। এখানকার প্রায় সব বাড়িতেই দেখেছি প্রাচীন জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর একটা বাতিক আছে মানুষের। এই ঘরটায় এমন কিছু জিনিস চোখে পড়ল যার বয়স আমার আন্দাজে অন্তত 100 বছরের কম নয়। বাড়িটা যদি আরেকটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা থাকতো তবে দিব্যি একটা সংগ্রহশালা বলে চালিয়ে দেওয়া যেত। গোটা একতলাটা দেখতে দেখতে একটা অস্বস্তিকর অনুভূতি এসে চেপে ধরল আমাকে। সেটা ভালো লাগার নাকি ভয়ের তা ঠিক বুঝতে পারলাম না। তবে এই গোটা বাড়িটা যেন একখণ্ড অতীত বুকে করে দাঁড়িয়ে আছে, যেন কোথাও গোপন কিছু একটা লুকিয়ে রাখা আছে, এমন কিছু যা পৃথিবীর মানুষের আর মনে নেই। বসতে ইচ্ছা করছিল না আমার, কেমন যেন নেশায় পেয়েছে আমাকে। যা কিছু হাতের সামনে পাচ্ছি সেগুলোই অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম। টেবিলের উপরে একটা মাঝারি সাইজের বই চোখে পড়ল। এতটাই পুরনো যে দেখে মনে হয় কোনো মিউজিয়াম থেকে চুরি করে এনে এখানে রেখেছে কেউ। বইটা চামড়ায় বাঁধানো, স্পাইনের কাছে ধাতুর পাত দিয়ে আটকানো আছে পাতাগুলো। এরকম একটা ভাঙা চোরা বাড়িতে এমন একটা বই রাখা আছে তা কল্পনা করা কষ্টকর। বইটা খুলে কয়েকটা পাতা উল্টাতেই কিন্তু অবাক হয়ে গেলাম আমি। প্রাচীন সাধু পিগাফেট্টার কঙ্গো অঞ্চলের বিবরণ, পুরোটাই ল্যাটিনে লেখা। এই বইটার কয়েক কপি যে এখনো পৃথিবীর কোথাও রয়ে গেছে সে কথা আমি আগেও শুনেছিলাম। একটু আগের অস্বস্তিটা ভুলে গিয়ে আমি পরপর পাতা উল্টাতে লাগলাম। বইতে যা লেখা আছে তার কথা এ বাড়ির মালিক আর আমি ছাড়া অন্য কোনো মানুষ জানে বলে তো মনে হয় না। ভিতরে বেশ কয়েকটা হাতে আঁকা ছবি দেওয়া আছে। তেমন একটা ছবিতে এসেই আমি থেমে গেলাম। একটা কসাইয়ের দোকানের ছবি আঁকা আছে সেখানে। তার বিবরণ আমি আর এখানে দিতে চাই না। ছবিটা দেখেই বইটা বন্ধ করে রেখে দিলাম আমি। বাকি বইগুলোর উপরে মনোযোগ দেওয়ার চেষ্টা করতেই মনে হলো উপর থেকে একটা মিহি পায়ের আওয়াজ ভেসে আসছে। প্রথমে একটু চমকে গেছিলাম। আমার দরজায় দেওয়া টোকাতে কেউ সাড়া দেয়নি। এখন তাহলে বাড়ির ভিতরে লোক এলো কোথা থেকে? পরক্ষণেই মনে হলো বাড়ির মালিক হয়তো এতক্ষণ ঘুমাচ্ছিলেন, এবার ঘুম ভেঙে নিচে নেমে আসছেন। ঘরে ঢুকে আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম। সিঁড়ির নিচ অবধি নেমে পায়ের আওয়াজ থেমে গেল। বুঝলাম বাইরের ঘরের দরজায় হেলান দিয়ে রাখা সাইকেলটা চোখে পড়েছে তার। পর মুহূর্তেই দরজার বাইরে থেকে খচ খচ করে শব্দ হলো একটা। দরজা খুলে গেল। দরজার ওপাশে যে মানুষটা এসে দাঁড়িয়েছে তাকে দেখে ভয় বা সংকোচের বদলে বেশ কিছুটা শ্রদ্ধা এসে জমা হলো আমার মনের ভিতরে। দীর্ঘ রিজু চেহারা, বয়স অন্তত 60-এর কাছাকাছি, মুখ ভর্তি এক গাল উস্কো খুস্কো সাদা দাড়ি। বয়সের তুলনায় চেহারা বেশ শক্ত সমর্থ। দাড়ির ভিতর থেকে গালের কাছে উঁচু হয়ে থাকা হাড় দুটো চোখে পড়ে। এই বয়সেও চামড়ায় বলি রেখার কোনো দাগ নেই। ঘন নীল চোখে কিছুটা যেন লালের আভাস। গোটা চেহারার মধ্যে একটা আলু থালু ভাব। বোঝা যায় বয়সের ভারে ঝুঁকে না পড়লেও দারিদ্র্য তাকে কুড়ে কুড়ে খেয়েছে।
আমার দিকে তাকিয়ে মিহি হাসলেন ভদ্রলোক। তারপর ধীরে সুস্থে এগিয়ে এসে আমার উল্টো দিকের চেয়ারে বসতে বসতে বললেন, হঠাৎ বৃষ্টির আগমনে আটকে গেছিলে তাই তো? একটু হেসে আবার বললেন, তা আমার বাড়িখানা খুঁজে পেয়ে ভালোই করেছ। আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, নতুবা দরজা তো নিজেই খুলে দিতাম। তোমার মতো অল্প বয়স তো আর নয়, একটু বেশি ঘুম দরকার পড়ে। আমি সৌজন্য দেখিয়ে একটু হাসলাম। ভদ্রলোকের কথা বলার ধরন কেমন যেন সেকেলে। একা থাকেন বলেই মনে হয় কথা বলার অভ্যাসটা চলে গেছে। দূর দেশে যাচ্ছিলে মনে হয়, আজকাল তো এদিকটায় বড় একটা কেউ আসে না। আসলে আশেপাশে কোনো বাড়ি নেই, আমি উপায় না দেখে আসলে এভাবে কারো বাড়িতে না বলে ঢুকে যাওয়াটা। আরে না না, অমায়িক হেসে উঠলেন ভদ্রলোক। তোমাকে দেখে আমি খুশি হয়েছি। এদিকটায় নতুন মুখ তো প্রায় চোখেই পড়ে না। তুমি আসছো কোথা থেকে? এখানে কাজে এসেছি, থাকি বস্টনে। বস্টন? কি যেন একটু ভাবলেন। আমি নিজে কখনো বস্টন যাইনি, কিন্তু 84 সাল নাগাদ যে স্কুলে পড়াতাম সেখানে আমার এক বোস্টনবাসী সহকর্মী ছিল। ভদ্রলোক হঠাৎই পড়ানো ছেড়ে দিয়ে থেমে একবার জিভ কাটলেন তিনি। বয়স হয়েছে বুঝতেই তো পারছো, কোথাকার কথা কোথায় নিয়ে চলে যায়। লোকটাকে আমার খারাপ লাগছে না, তাকে দেখে রাশভারী মনে হয় বটে, কিন্তু আমার সঙ্গে তো বেশ চেঁচে পড়েই এতগুলো কথা বলছেন। পিগেফেটটার রেগনাম কঙ্গো বইটার কথা মনে পড়তে আমি মুখ তুলে আঙুল দিয়ে দেখিয়ে বললাম, আচ্ছা এই বইটা আপনি কোথা থেকে পেলেন বলুন তো? ভেবেছিলাম ভদ্রলোক অসন্তুষ্ট হবেন, তার বদলে বেশ খুশি হয়েই উত্তর দিলেন তিনি, ওহ, ওই বইটা আমার এক বন্ধু ক্যাপ্টেন এবেনেজারের কাছে ছিল। বইটা 68 সাল নাগাদ তিনি যুদ্ধে দেহ রাখতে এই বইটা আমার হস্তগত হয়। ক্যাপ্টেন এবেনেজারের নামটা আমার চেনা লাগলো, তবে এর আগে কোথায় শুনেছি সেটা ঠিক মনে পড়ল না। পরে জিজ্ঞেস করে নেব ভেবে আর কিছু জিজ্ঞেস করলাম না। এবেনেজার এক সময় সালেমের একটা জাহাজের নাবিক ছিল। যে বন্দরে জাহাজ ভিড়ত সেখান থেকেই পুরনো জিনিসপত্র সংগ্রহের একটা বাতিক ছিল তার বাড়িতে একবার ঘোড়া বেচতে গিয়েছিলাম আমি, তখনই দেখতে পাই বইটা। বইতে আঁকা ছবিগুলোর উপরে একরকম আগ্রহ জন্মায় আমার, বিশেষ করে ওই জায়গাটা। আমার আমার চশমাটা। টেবিলের নিচ থেকে ধুলো ময়লা ঘেঁটে একটা নোংরাটে ভাঙা কাঁচের চশমা বের করে আনেন ভদ্রলোক। তারপর সেটা চোখে গলিয়ে বইটার সামনে টেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বললেন, এবেনেজার ল্যাটিন কিছুটা পড়তে পারত, আমি একেবারেই পারি না। এক স্কুল মাস্টারকে একবার জোগাড় করেছিলাম, সে আমাকে পড়ে শোনাত। কিন্তু মুশকিল হলো সে একদিন পুকুরে ডুবে মরল। তুমি একটু চেষ্টা করে দেখো তো কিছু বুঝতে পারো কিনা। ল্যাটিন ভাষা আমি কিছুটা জানতাম। বইটা সামনে এনে প্রথম দিক থেকে কয়েকটা প্যারাগ্রাফ পড়ে মানে বুঝিয়ে দিলাম তাকে। দু একটা ভুল যে হয়নি তা নয়, কিন্তু লোকটার সেটা বোঝার উপায় নেই। উল্টে মনে হলো আমি মানে বুঝিয়ে দেওয়ায় বেশ খুশি হয়েছেন তিনি। উৎসাহ একটু একটু করে বেড়ে উঠতে লাগলো তার। বুঝলাম এতদিন কৌতূহলের বশে কেবল ছবিগুলোই দেখে গেছেন, আজ তাদের মানে জানতে পেরে একটু বেশি উৎসাহ বোধ করছেন। আঙুল দিয়ে একটার পর একটা জায়গা আমাকে দেখিয়ে যেতে লাগলেন তিনি। একটা বিশেষ জায়গায় এসে দেখলাম তার ভুরু দুটো কুঁচকে গেল। আমার দিকে তাকিয়ে বললেন,
এই যে এই জানোয়ারটা কি বলতো? বইয়ের পাতায় যে প্রাণীটা আঁকা আছে সেটা আগে কোনোদিন পৃথিবীতে ছিল বলে আমার মনে হয় না। অর্ধেকটা ড্রাগন আর বাকিটা কুমিরের মতো। প্রায় 2 পাতা জুড়ে আঁকা আছে ছবিটা, তবে খুব একটা বর্ণনা কিছু করা নেই। তার ঠিক পরের পাতাতে কিন্তু একটা চেনা ছবি চোখে পড়ল। আধা মানুষ আধা বাঁদরের মতো দেখতে একটা জন্তু। মোটামুটি একটা ধারণা করে আমি বললাম, এগুলো তো বিবর্তন বোঝাতে চেয়েছেন মনে হচ্ছে, তবে শিল্পী কিছুটা কল্পনার আশ্রয় নিয়েছেন তা তো বুঝতেই পারছেন। কল্পনা? কল্পনা কেন বলছো? লোকটা আমার দিকে চেয়ে একটা লুকানো হাসি হাসল। বিবর্তনের পথে এমন অনেক প্রাণী জন্মেছিল যার হদিশ আমরা এখনো পাইনি। তাহলে ড্রাগন আর কুমিরের হাইব্রিড? আশ্চর্যের কিছুই নেই। লোকটা আমার দিক থেকে চোখ নামিয়ে নিল, তারপর দ্রুত পাতা উল্টাতে উল্টাতে বলল, তবে এবার আমি তোমাকে এই বইয়ের সব থেকে আশ্চর্য জিনিসটা দেখাবো। লোকটার হাতটা কেঁপে যাচ্ছে বারবার। লক্ষ্য করলাম তার চোখ দুটো এখন আগের থেকে আরো কিছুটা উজ্জ্বল হয়ে জ্বলছে। পাতাগুলো নাড়াচাড়া করতে সহজে সরে যেতে লাগলো তারা, যেন বইটা নিজেই একটা বিশেষ জায়গা দেখাতে চাইছে আমাদের। যে ছবিটা আমার চোখের সামনে খুলল সেটা একটু আগেই দেখেছি আমি। একটা কসাইয়ের দোকান, হাতে একটা চপার নিয়ে দোকানের একেবারে মাঝখানে একটা ভয়াবহ চেহারার মানুষ বসে আছে, এবং দোকানের ভিতরে চারিদিকের দেওয়ালে ঝুলছে কিছু মৃত প্রাণীর দেহ। প্রাণীগুলো কোনো পশু নয়, মানুষের হাত, পা, কাটা মাথা। সেই হলদে হয়ে যাওয়া ছবি দেখেও ঘৃণায় আমি মুখ ফিরিয়ে নিলাম। লোকটা কিন্তু সেই রকম উজ্জ্বল চোখে তাকিয়ে রইল সেই দিকে। সম্মোহিতের মতো বলল, এর মানে কিছু বুঝতে পারছো কি? এই যে লোকটা, এই কসাইটা ছুরি হাতে বসে আছে, একে দেখলেই আমার শরীরটা কেমন যেন জন্ম নিয়ে ওঠে। একটু আগেই হয়তো এই ছুরিটা দিয়ে একটা মানুষের মাথা কেটে নিয়েছে ও, কিংবা ধরো ওই পাটা দেওয়াল থেকে ঝুলছে, ওটা হয়তো একটা মাঝবয়সী লোকের। হ্যাঁ, আর এই মাংসটা, এই মাংসের স্তূপটা কোনো শিশুর। এই দেখো না, দেখো। লোকটার গলার আওয়াজ কমে আসছে একটু একটু করে। তার চশমা পড়া বৃদ্ধ মুখটা বিকৃত হয়ে উঠছে এবার। নিজের কথা আমি বলতে পারি না। একটু একটু করে যে ভয়গুলো আমার মনের ভিতরে এসে জড়ো হয়েছিল, সেই সব জমাট বাঁধা ভয় একসাথে বেরিয়ে আসতে চাইল গলা দিয়ে। আমার সামনে বিকৃত মুখে বসে থাকা প্রাচীন পৈশাচিক প্রাণীটাকে আমি চিনি না। তার গলার স্বর এখন প্রায় ফিসফিসে পরিণত হয়েছে। সেই চাপা গলার স্বর আমার বুকের ভিতর অবধি ঢুকে আমাকে কাঁপিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন এবেনেজারের কথা মনে পড়ে গেল আমার। নামটা আমি শুনিনি আগে কোথাও, পড়েছিলাম ইতিহাস বইতে আজ থেকে প্রায় 150 বছর আগে যুদ্ধে মারা যাওয়া পাইরেট ক্যাপ্টেন এবেনেজার। 150 বছর আগে। কিন্তু তাহলে এই লোকটার সঙ্গে তার এবেনেজারের কাছে বইটা দেখতে পেয়ে ওটা সঙ্গে করে নিয়ে আসি আমি। মদের ঘরে আমার কাছে বইটার ব্যাপারে কিছু কথা বলে ফেলেছিল এবেনেজার।
ওঠাতেই আগ্রহ জন্মেছিল আমার। পরে স্কুল মাস্টারকে দিয়ে বইটা পড়িয়ে জানতে পারি বইয়ের বিশেষ একটা জায়গায় নিজের আয়ু বৃদ্ধি করে নেওয়ার একটা উপায় বলা আছে। মানুষের মাংস নিয়মিত সময়ের ব্যবধানে মানুষের মাংস ভক্ষণ করলেই মানুষের আয়ু আশ্চর্যজনকভাবে বেড়ে যায়। স্কুল মাস্টার আমাকে ব্যাপারটা ভেঙে বলতে চাননি, উল্টে ফেলে দিতে বলেছিলেন বইটা। তাই তাকে আপনি আপনি চেয়ার থেকে উঠে পড়লাম আমি। একটু একটু করে পিছিয়ে যেতে থাকলাম। লোকটার মুখ থেকে শয়তানি হাসিটা মিলিয়ে যাচ্ছে এবার। দুটো হাত তুলে আমাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, আরে তুমি তুমি ভয় পাচ্ছ কেন? ওসব আজ বহুদিন আগে ছেড়ে দিয়েছি আমি। না না না, এখন আর সব কিছু মিথ্যা বলছেন আপনি। বিশ্বাস করো, এত বছরে আমার দীর্ঘজীবী হওয়ার শখ ঘুচে গেছে। ও পাপ আমি আর করতে চাই না। না না না, তুমি বসো, তুমি বসো। পিছিয়ে যেতে যেতে থেমে গেলাম আমি। বইটা এখনো আমার হাতে ধরা আছে। কোথা থেকে যেন মৃদু একটা আওয়াজ আসছে। বাইরে এতক্ষণে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। তার মাঝেই অন্য একটা শব্দ। লোকটার মুখ করুণ হয়ে আসছে। আমার দিকে উঠে থাকা হাত দুটো তিনি নামিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ছাদের দিক থেকে তরল কিছু একটা এসে পড়ল আমার হাতে ধরা বইটার পাতায়। ভেবেছিলাম ছাদ চুইয়ে জল পড়ছে। মুখ নামিয়ে সেদিকে তাকাতেই ভুল ভেঙে গেল। জলের রং লাল হয় না, এই তরলটা গাঢ় লাল। দেখলাম চুইয়ে পড়া রক্তের ফোঁটায় ভিজে গেছে বইয়ের পাতা। চকিতে উপরে তাকালাম আমি। ছাদের দেওয়ালের ঠিক মাঝ বরাবর একটা লম্বা চেরা ফাটল। সেই ফাটলের গোটাটা ভরে গেছে তাজা লাল রক্তে। উপরে দোতলার কোনো ঘর থেকে চুইয়ে আসা রক্ত ঝালরের মতো ঝুলে রয়েছে সেখানে। সামনে থেকে একটা অতিমানবিক হাসি কানে এলো আমার। সেটা নারী না পুরুষের তা বোঝা যায় না। সেই আদিম রক্তলোভী প্রাণীটা এগিয়ে আসতে লাগলো আমার দিকে। পর মুহূর্তে চকিত বজ্রপাতের শব্দে কেঁপে উঠল গোটা বাড়িটা। আমি ছিটকে পড়লাম মেঝের উপরে। মুহূর্তে উঠে দাঁড়িয়ে আর কোনো কিছু লক্ষ্য না করে দৌড়াতে লাগলাম দরজার দিকে। সেইভাবে মিনিট 10 উদ্ভ্রান্তের মতো দৌড়াতে বাড়িটা ছাড়িয়ে বেশ কিছু দূর চলে এলাম আমি। এতক্ষণে বাইরে সজোরে বৃষ্টি নেমেছে। সর্বাঙ্গ ভিজে গেল আমার। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমি। সেই বৃষ্টির ধারার মধ্যে দাঁড়িয়ে লক্ষ্য করলাম আকাশ থেকে নেমে আসা লেলিহান বিদ্যুতের একটা শিখা ঝাঁপিয়ে পড়ে গ্রাস করছে গোটা বাড়িটাকে, পরিণত করছে ছাইয়ের স্তূপে। মানুষের আয়ু বাড়িয়ে নেওয়ার যদি সত্যি কোনো উপায় থাকতো, তবে মাকে আরো কয়েক বছর বাঁচিয়ে রাখতে পারতেন লাভক্রাফট। মায়ের মৃত্যুর 16 বছর পরে ক্ষুদ্রান্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 46 বছর বয়সে নিজেকে চলে যেতে হতো না। যে কঠোর বাস্তব আমাদের চোখের সামনে রোজ তার পৈশাচিক চেহারা নিয়ে এসে দাঁড়ায়, তার মায়াজাল কেটে বেরোনোর ক্ষমতা থাকে না আমাদের। তার থেকে বেশি ভয়াবহ দানব লাভক্রাফট নিজেও তৈরি করে যেতে পারেননি। শুনছিলেন H.P. লাভক্রাফটের কাহিনী আ পিকচার ইন দ্য হাউস অবলম্বনে নির্জন বাড়ির বাসিন্দা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।